এটাকে একটা একপেশে ওপিনিয়ন বা একটা একপেশে নির্দেশ বলতে হবে। তারা মাসের পর মাস, বছরের পর বছর এই রকম ঝামেলাগুলো যে রয়েছে, এই ঝামেলাগুলো তারা আজকে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিভাগ, সমস্ত মন্ত্রী তাদের কাছে এগুলো হাইলাইট করার পরেও তারা বলছেন যে আমরা বহুবার এই সব জিনিস নিয়ে বলেছি, কিন্তু এই যে একটা চক্রের হাতে আমরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিচ্ছি, আমরা এর কোনো প্রতিকার দেখতে পাইনি। তাই আজকে আমাদের এই দুর্দিনটা দেখতে হলো। সময় যতটা এগিয়ে যাবে তত তুমি দেখবে যে মানুষের মনের থেকে, মানুষের বিবেকের থেকে এই জিনিসগুলো যেন ফিকে হতে থাকে। যে আচ্ছা, ডাক্তারদের উনি একটা কলমের খোঁচায় বলে দিলেন মঙ্গলবার 5টায় যাও, কিন্তু এই যে আবার পুলিশের এই কাগজ আছে তো সেই কাগজ নেই, এতটার সময় এফআইআর হয়েছে তো এতটার সময় কেন এই কাজটা আমাদের অমুক হলো, এই যে প্রতিবার যদি আজকে এই খুঁটিনাটি ব্যাপার নিয়ে 20 মিনিট কথাবার্তা হয়, 15 মিনিট কথাবার্তা হয়, তার মধ্যে 2-3টে করে তাদের ভুল ভ্রান্তি বেরোচ্ছে, তাহলে মানুষের মনে হচ্ছে যে আচ্ছা, যে আপনি যে নির্দেশটা, যে কড়া নির্দেশটা ডাক্তারদের দিচ্ছেন, হোয়াট ইজ ইয়োর স্টার্ন রিয়াকশন টু দ্য পুলিশ, সেখানে আমার মনে হয় এই জিনিসটা সবাই মনের মধ্যে ঘুরছে বলে এটাও কিন্তু একটা লজিক্যাল কোয়েশ্চেন। কপিল সিব্বল বাবু কতগুলো কাগজ খুঁজে বললেন, আমি তো কাগজটা খুঁজে পাচ্ছি না। এটা কি সুপ্রিম কোর্টে দেওয়ার মতো একটা অজুহাত? 9 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 1 মাস 1 দিন অতিবাহিত হয়ে গেছে। তিলোত্তমা আমাদের মধ্যে নেই। তার নৃশংস খুন ধর্ষণের ঘটনা ঘটে গেছে, 1 মাস 1 দিন অতিবাহিত। বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন নাগরিক সমাজ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষজন। গতকাল রাত্রে আমরা কলকাতায় দেখেছি যে তিলোত্তমার মা বাবা শহরের রাজপথে আর্তনাদ করেছেন তাদের সন্তানের এই নৃশংস খুন এবং নারকীয় ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিচারের। উই ওয়ান্ট জাস্টিস থেকে পরিবর্তন হয়ে গেছে উই ডিমান্ড জাস্টিসের স্লোগান। আজকে যে বিষয় নিয়ে প্রত্যাশা ছিল অত্যন্ত বেশি, যে আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেই শুনানিতে হয়তোবা কিছুটা প্রত্যাশিত ফল দেখতে পাবেন নাগরিক সমাজ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষজন। কিন্তু আজকে যে সুপ্রিম কোর্টের শুনানির পর যে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে জুনিয়র ডাক্তারদের আগামীকাল 10ই সেপ্টেম্বরের মধ্যে কাজে যোগদান করতে হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কুণাল সরকার, যিনি বিভিন্ন সময়ে এই বিষয়ে সোচ্চার হয়েছেন, তার বক্তব্য তুলে ধরেছেন জনমানসে। কিভাবে দেখছেন আপনারা বিষয়টা? এখন আমরা যদি সুপ্রিম কোর্টের এই অর্ডার, ইনস্ট্রাকশন, নির্দেশ যাই বলি না কেন, সেটাকে যদি আমরা এই পুরো যে ঘটনা, দুর্ঘটনা, এই যে একটা আমাদের সমাজের উপর দিয়ে একটা সাইক্লোন বয়ে যাচ্ছে, এই টোটাল জিনিসটার পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে দেখো এই কথাটা মনে হয়তো না করে পারা যাবে না যে এটাকে একটা একপেশে ওপিনিয়ন বা একটা একপেশে নির্দেশ বলতে হবে। কাটাছেঁড়া তো আমাদের মধ্যে অনেক হয়েছে। আমার যেটা মনে হয় যে এখন আমরা যদি জিনিসটাকে একটা সাধারণ পার্সপেক্টিভের, আমরা মানুষের পরিপ্রেক্ষিত দিয়ে দেখি, তো সেখানে প্রথম আমরা কথাটা বলি যে আজকে সুপ্রিম কোর্ট থেকে, চিফ জাস্টিসের থেকে যে নির্দেশটা এলো যে ডাক্তাররা কাজে ফিরুক অমুক তারিখ 5টার মধ্যে। দেখো, এই কথাটা আমাদের ডাক্তারদের ধর্মঘট করা জুনিয়র ডাক্তারদের যে 1 মাস ধরে তারা যে কর্মবিরতি করছেন, তাতে প্রথমত তার করার যথেষ্ট জাস্টিফাইড সঙ্গত কারণ আছে। সেই কারণগুলো কেবল যে মাত্র একটা নৃশংস ঘটনা একটা মেডিকেল কলেজের বুকে একটা ডিউটিরত ডাক্তারের ওপর হয়েছে তা নয়, তার আরেকটা সঙ্গত পরিপ্রেক্ষিত এটাই ছিল যে আমরা আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে হাসপাতালে একটা অরাজকতাকে যেন আমরা কিছু বছর ধরে প্রশ্রয়
প্রশ্রয় দিয়েছি, যেখানে এবং সন্দীপ ঘোষের মতন বহু লোকজন আজকে মেডিকেল কলেজ এবং হাসপাতালরা দাপিয়ে বেড়াচ্ছেন এবং তাদের যে একটা বিভীষিকাময় দৌরাত্ম্যই বলো, শাসন বলো, আধিপত্য বলো, যে সেই প্রবাহমান অরাজকতার জন্যই আজকে আমাদের এই রকম ঘটনাগুলো দেখতে হচ্ছে। সুতরাং তারা আজকে যখন সিকিউরিটি চাইছে, তারা যখন বলছে গভর্নমেন্টের কাছে যে আমরা একটা সিকিউরিটি চাই, আমরা আমাদের একটা কাজের পরিবেশ চাই, তারা তো এই কথাটা আমার মনে হয় না কেউ বলছে বলে যে আমরা ডাক্তার পিছু একটা করে বডিগার্ড চাই, সে কথাটা তো কেউ বলছে না। তারা বলছে যে আমরা আমাদের সেই পরিবেশটা চাইছি, যেখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, যেখানে আমার ভালো মন্দ কিছু বলার থাকলে বলার মতো একটা লোক থাকবে। আমি যদি কোনো সঙ্গত কারণ বলি তাহলে সেইটাকে নিয়ে একটা স্টেপ নেওয়ার মতো একজন মানুষ থাকবেন, যে কেবল কিছু লোকের শাসানি, চোখ রাগানি, কিছু লোক তার একটা দু চারটে ধরুন একজন বড় গুন্ডা চারটে ছোট গুন্ডার উপর নির্ভর করে আজকে একটা কলেজ বা হাসপাতালকে চালাবে না। তো এটাই ছিল তাদের, এবং তারা এই কথাটা ডাক্তাররা বলেছে, হসপিটালের সুপাররা বলেছে, তারা মাসের পর মাস, বছরের পর বছর এই রকম ঝামেলাগুলো যে রয়েছে, এই ঝামেলাগুলো তারা আজকে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিভাগ, সমস্ত মন্ত্রী তাদের কাছে এগুলো হাইলাইট করার পরেও তারা বলছেন যে আমরা বহুবার এই সব জিনিস নিয়ে বলেছি, কিন্তু এই যে একটা চক্রের হাতে আমরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিচ্ছি, আমরা এর কোনো প্রতিকার দেখতে পাইনি, তাই আজকে আমাদের এই দুর্দিনটা দেখতে হলো। সুতরাং তাদের যে একটা সঙ্গত কারণ আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখো, একই সময় আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা ডাক্তাররা কিছুটা সময় আমরা হয়তো আমাদের বিক্ষোভ, আমাদের অ্যাবসলিউটলি যেটা সঙ্গত বিক্ষোভ, যেটা যুক্তিযুক্ত বিক্ষোভ, সেটার জন্য হয়তো খানিকটা আমরা কাজে গেলাম না, কর্মবিরতি করলাম, এগুলো খানিকটা হতে পারে। কিন্তু এটাও আমাদের অস্বীকার করলে চলবে না যে আমাদের সারা রাজ্যে যদি আজকে জুনিয়র ডাক্তাররা কাজে সেখানে না যেতে পারেন বা না করেন, তাহলে আমাদের হেলথ সিস্টেমের ওপর তার একটা প্রভাব প্রতিফলন পড়বেই। যদিও ইমার্জেন্সি খোলা ছিল, যদিও সিনিয়র ডাক্তাররা প্রচুর পরিশ্রম করে তারা বেশ খানিকটা সার্ভিস তারা দিয়ে গেছেন হরে ধরে। দেখো, একটা ডাক্তার যখন তার বিক্ষোভ বা ধর্মঘট বা এতে বসে, সময় কিন্তু আমাদের পক্ষে নয়। সময় যতটা এগিয়ে যাবে তত তুমি দেখবে যে মানুষের মনের থেকে, মানুষের বিবেকের থেকে এই জিনিসগুলো যেন ফিকে হতে থাকে। তারপরে পরে সময় যত চলে যাবে, এখন কে ঠিক করেছে কে ভুল করেছে আমরা বলতে পারবো না, কিন্তু ইট ইজ আ ফ্যাক্ট রিমেইনস যে এই যে নানান পরিসংখ্যান ঘুরে বেড়াচ্ছে, কপিল সিবাল আজকে যে পরিসংখ্যানটা দিলেন, এখন দেখো সেটা 23 না 19 না 24 না 25 সেটা কথা নয়। আমাদের একটা রিয়েলিস্টিক পরিস্থিতিতে স্বীকার করতে হবে যে আমাদের সমস্ত জুনিয়র ডাক্তাররা কাজে না গেলে তার একটা এফেক্ট আসে। এইবারে প্রশ্নটা হলো যে আমরা যে কাজে ফিরে যাচ্ছি এবং এটাকে নিয়ে ধরো একটা পার্টিকুলার কোন্নগরের ছেলেটিকে নিয়ে আনফর্চুনেট কেস, সেটাকে নিয়ে সেটা কি কেস ছিল না ছিল এগুলো নিয়ে বাকবিতণ্ডা চলছে। কিন্তু ঘটনাটা হলো যে সেই সব জিনিসের মধ্যে আমরা খুঁটিনাটির মধ্যে না গিয়ে একথাটা ঠিক যে বাস্তব যে সময় একটা ডাক্তারের পক্ষ নেয় না, যে সে একটা আরও এই যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা 1 মাস ধরে আন্দোলন করতে পেরেছে, তারা কেন পেরেছে? প্রথমত হলো ডাক্তাররা সংগঠিত হলো বলে, আর দ্বিতীয়ত হলো যে ডাক্তারদের মধ্যে একটা সমাজের একটা সমর্থন বা সমাজের মধ্যে একটা সচেতন সমর্থন তারা যে সমাজের থেকে পেলেন তার জন্য। ডাক্তারদের একটা সময় করে কাজে যেতে হতোই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের সমস্ত আন্দোলন সব কিছুর সঙ্গে আমার যাকে বলে 210 ভাগ সমর্থন আছে। ডাক্তারদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে তাদের একটা জিদের জায়গাটা আছে,
তাদের একটা সদর্থক ক্ষোভের জায়গা আছে, তাদের ক্ষোভের প্রত্যেকটা বক্তব্য সত্য, কিন্তু এটাও সত্য যে আমাদের একটা সময় কিন্তু কাজে যেতেই হবে, সেটা না গিয়ে আমাদের কোনো লাভ নেই, অ্যান্ড দ্যাট কুড হ্যাভ বিন আন্ডার প্রোটেস্ট। এইবার সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা যে আজকে নির্দেশ যেটা করলেন, আমার সেখানে নিয়ে সুপ্রিম কোর্টকে একটাই কথা বলার, যে সুপ্রিম কোর্ট বোধহয় এই কথাটা বলার আগে কোন বিচারপতি আজকে আমি অতটা খেয়াল করিনি, একটা কথা বলেছিলেন যে সরজমিনে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, সেটা আমরা ফলো করছি। আপনারা যদি সত্যিই ফলো করে থাকেন কি হচ্ছে, তাহলে এইটা তো নিশ্চয়ই আপনারা ফলো করেছিলেন যে এই রকম যখন একটা তোলপাড় হচ্ছে একটা শহর একটা রাজ্যের মধ্যে, সেখানে আশ্চর্যভাবে খালি একটা বোধহয় মিটিং হয়েছিল আমাদের বিভিন্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এবং হেলথ সেক্রেটারির মধ্যে। যারা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজও আমাদের হেলথ ডিপার্টমেন্ট কিংবা মুখ্যমন্ত্রী স্বয়ং, তার সঙ্গে কিন্তু কোনো ডিরেক্ট এখনো সেইভাবে কথাবার্তা হয়নি। একটা সিরিয়াস প্রবলেমের যদি মানুষ যে আজকে উভয় পক্ষ যদি এই কথাটা বলতে পারত, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও খানিকটা, এটা তো একটা সেই হিন্দি ছবির চিত্রনাট্য নয় বা কোনো রোম্যান্টিক ছবির চিত্রনাট্য নয় যে ইন্টারভেলের আগে হাসি, তারপরে কান্না, তারপরে হঠাৎ হাত ধরে ধরে লোকে একটা হ্যাপি এন্ডিং টু এভরিথিং, কিন্তু দিস ইজ রিয়ালিটি। তাহলে সেই দিক দিয়ে আমার মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট যদি একটা বলতেন যে আমি কেন, যে তারা যদি সত্যি সরজমিনটা দেখে থাকেন, ইট শুড হ্যাভ স্ট্রাক দেম যে কেন আমি এরকম একটা ক্রাইসিসে যে একটা নেগোসিয়েশন, একটা কনসালটেশন কেন দেখলাম না, সেইটা হোক। নিজেরা আপনারা বসে কথাবার্তা একবার বলুন উইথ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য স্টেট, আর এই সময়ের মধ্যে আপনারা কাজটা শুরু করুন। সেকেন্ড যে ব্যাপারটা দেখো, আমার মনে হয় যে এটা জনমানুষের মধ্যে, এর মধ্যে আমরাও পড়ি, যে আমাদের যে জিনিসটা বারবার চোখে লাগছে যে আচ্ছা ডাক্তারদের উনি একটা কলমের খোঁচায় বলে দিলেন মঙ্গলবার 5টায় যাও, কিন্তু এই যে আবার পুলিশের এই কাগজ আছে তো সেই কাগজ নেই, এতটার সময় এফআইআর হয়েছে তো এতটার সময় কেন এই কাজটা আমাদের অমুক হলো, এই যে প্রতিবার যদি আজকে এই খুঁটিনাটি ব্যাপার নিয়ে 20 মিনিট কথাবার্তা হয়, 15 মিনিট কথাবার্তা হয়, তার মধ্যে 2-3টে করে তাদের ভুল ভ্রান্তি বেরোচ্ছে, তাহলে মানুষের মনে হচ্ছে যে আচ্ছা যে আপনি যে নির্দেশটা, যে কড়া নির্দেশটা ডাক্তারদের দিচ্ছেন, হোয়াট ইজ ইয়োর স্টার্ন রিয়াকশন টু দ্য পুলিশ, সেখানে আমার মনে হয় এই জিনিসটা সবাই মনের মধ্যে ঘুরছে বলে এটাও কিন্তু একটা লজিক্যাল কোয়েশ্চেন। হ্যাঁ, যে আচ্ছা সেখানে আমাদের কপিল সিব্বল বাবু কতগুলো কাগজ খুঁজে বললেন, আমি তো কাগজটা খুঁজে পাচ্ছি না। এটা কি সুপ্রিম কোর্টে দেওয়ার মতো একটা অজুহাত? আর একটা প্রশ্ন, যেটা প্রশ্ন বলবো না, এই যে আর একটা ধরো আজকেও আমাদের বিশেষ করে সিভিক সোসাইটির মধ্যে যে অশান্তিটা হচ্ছে, যে জাস্টিস জাস্টিস জাস্টিস, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু, তার প্রতিটা শব্দ বন্ধ, তার প্রতিটা অনুভূতি সত্য, কিন্তু আমাদের সবাইকে যেন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এটা আমাদের যাকে বলে ইট ইজ নট ইনস্ট্যান্ট জাস্টিস, এটা কিন্তু আমাদের একটা অনলাইনের অ্যালগোরিদম নয় বা আমাদের ইনস্ট্যান্ট কফির মতো নয়, আমাদের কিন্তু এই প্রসেসটার সময় দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ এখন আবার উল্টো জিনিস হচ্ছে যে সিবিআই সূত্র বলেছে বলে জানি না, কিছু হয়তো ঠিক কিছু বেঠিক খবরাখবর অনেক সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে, দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইট। এখন সিবিআই যে রিপোর্টটা সুপ্রিম কোর্টে দিচ্ছে, সুপ্রিম কোর্ট সেই রিপোর্টটা আমার দেখে মনে হয়, এখন কেউ তো বল কমেন্ট্রি দিচ্ছে না যে আজকে আমাকে সিবিআই এই রিপোর্ট দিয়েছে, তার নির্যাস হচ্ছে এই, অবভিয়াসলি তারা সেটা বলতে চান না। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আর সেকেন্ডলি হচ্ছে দ্যাট মাইট হ্যাম্পার ইনভেস্টিগেশন। তারা যদি একেবারে প্রতি 15 দিন 10 দিন অন্তর অন্তর এটা বলতে থাকে।
সুতরাং আমাদের 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 যে জিনিসটা এখন, তাহলে পরের যে লজিক্যাল কোয়েশ্চেনটা আসে যে হাউ ডাজ সোসাইটি, সমাজ এটাতে কি করে রিয়্যাক্ট করবে। আমার মনে হয় সমাজের তরফ থেকে যে কটা কঠিন প্রশ্ন করা হয়েছে আজকে, সেই প্রশ্নগুলো করতেই হবে। একটা সোসাইটিকে এই প্রশ্নগুলো করতেই হবে যে আমরা কি করে এই জিনিসটাকে হঠাৎ করে সুইসাইড বলতে পারি, কি করে আমরা একটা মাছের বাজার বসিয়ে দিতে পারি একটা মৃতদেহর চারিদিকে, কি করে আমরা এমন অ্যাডহকভাবে সন্ধ্যে 6টার পরে একটা পোস্টমর্টম করতে পারি, এই সমস্ত প্রশ্নগুলো করে যেতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনের মধ্যে কিন্তু এই অ্যাকসেপ্টেন্সটা আসতে হবে যে দিস জাস্টিস প্রসেস কিন্তু খানিকটা সময় সাপেক্ষ হবে। এবার এটা কি 1 মাস না 2 মাস না 3 মাস না 6 মাস, সত্যি কথা বলতে সেই জিনিসটা মন্তব্য করার মতো আইনসম্মত অভিজ্ঞতা আমার নেই। সেটা আমার মনে হয় লয়াররা বলতে পারবে। কিন্তু সিভিক্স, আমাদের সাধারণ মানুষ আজকে কখনো দিনে, কখনো রাতে, কখনো বৃষ্টি মাথায় করে, কখনো রোদের মধ্যে, কখনো ভোর রাতে, কখনো সারা রাত জেগে তারা যে আন্দোলনটা করলেন, তারা কিসের আন্দোলন করেছেন? তারা এই আন্দোলন করেছে যে আমাদের সমাজের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের এই নৈরাজ্য তাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়। তারা এই জন্যে আন্দোলন করেছে যে আমাদের যে আইনের যারা রক্ষক, আমাদের যে পুলিশ, আমাদের যারা আজকে আমাদের সবার রক্ষণাবেক্ষণ করতে আছে, তাদের থেকে আমরা পদে 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 এই ভুল ভ্রান্তি বিভ্রান্তিগুলো আমরা আশা করি না। সুতরাং আমাদের এই কঠিন প্রশ্নগুলো করে যেতেই হবে। আর অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমরা এই জিনিসটাকে এখনো অবধি, ধরো অল্প বিস্তর যে কটা এই সময়ের মধ্যে যে কয়েকটা ভালো জিনিস হয়েছে, কি হয়েছে? ভালো জিনিস হয়েছে যে এই ছেলে মেয়েদের সৎ সাহসটা দেখে আমাদের একটা দ্বিধা বিভক্ত প্রফেশন, ডাক্তাররা আজকে একসাথে হয়েছে। দ্বিতীয় কি জিনিসটা হয়েছে? দ্বিতীয় জিনিসটা হয়েছে, হ্যাঁ, আজকে যে কোনো একটা পাবলিক ইস্যু হলে তার মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা ছলে বলে কৌশলে ছদ্মবেশে ঢুকে পড়ার চেষ্টা করছে। এত ধূর্ত বুদ্ধি করতে করতেই তো আমরা এখানে এসে দাঁড়ালাম। এটা ধূর্ততার দিন নয়, এটা ওই জিলিপির প্যাঁচ কাটার সময় আজকে নয়, এটা সোজা রাস্তায় চলার সময়। এবং এই সোজা রাস্তায় যদি আজকে আমরা চলতে পারি, তাহলে এই দুঃসময়কে অতিক্রম করে ভুল হয়েছে, পদস্খলন হয়েছে, বিভ্রান্তি হয়েছে, কিন্তু এই জায়গাটাকে খানিকটা সংশোধন করে আমরা কি পেতে পারি? আমরা কি হঠাৎ একটা ঠাকুমার ঝুলি, একটা রূপকথার দেশ খুঁজে পাবো? না। আমরা কি পেতে পারি? আজকের যে ছেলে মেয়েগুলো পড়াশুনো করছে, আজকের যে ছেলে মেয়েগুলো ওয়ার্ডে ওয়ার্ডে রাত্রিবেলা ঘুরে ঘুরে পেশেন্ট দেখবে, আজকের যে জুনিয়র ডাক্তাররা, আজকের যে পড়ুয়ারা যারা অনেক আশা ভরসা নিয়ে মেডিকেল কলেজে ঢুকছে, আমরা তাদের কাছে খানিকটা সুস্থ, খানিকটা স্বচ্ছ পরিবেশ দিতে পারি, এইটুকুই আমরা দিতে পারি। স্যার, পাশাপাশি আরেকটা বিষয় যে আজকে মুখ্যমন্ত্রী এই হিয়ারিংয়ের পর একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে 1 মাস 1 দিন অতিবাহিত হয়েছে এই আন্দোলনে, এবার উৎসবে ফিরতে হবে। তো স্বভাবতই এই বিষয়টি নিয়ে জনমানুষের, নাগরিক সমাজে নানা রকম প্রতিক্রিয়া উঠে আসছে, আপনি কি বলবেন? দেখো, যে যার পরিপ্রেক্ষিত থেকে প্রতিক্রিয়া দিচ্ছে, এবং এর মধ্যেও আমাদের পুজোর থেকে মুখ ঘোরানো নিয়েও, কারণ পুজো আমাদের কাছে খানিকটা তো উৎসব, খানিকটা তার মধ্যে একটা বাস্তবিক কমার্শিয়াল অনেক রকম ইম্পর্টেন্স আছে। তো সেটা উনি বলেছেন, উনি ওনার দৃষ্টিভঙ্গিমা দিয়ে বলেছেন। কিন্তু একথাটাও ঠিক, যেখানে মানুষের মধ্যে এতটা অস্থিরতা আছে এবং খানিকটা দুঃখ আছে, খানিকটা ক্ষোভ আছে, আজকে যদি এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে আমরা কি রাতারাতি সেটাকে ভুলে যেতে পারবো, আমার তো মনে হয় না সেই কাজটাও খুব একটা সহজ বলে।
স্যার লাস্টলি যেটা বলার, যে আপনি যেটা বললেন যে এই যে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থান, মানে যারা আমাদের অভিভাবক অর্থাৎ ডাক্তারদের, তারা কর্মবিরতি ত্যাগ করে আবার ফিরে যেতে বলছেন, কিন্তু একাধিক ক্ষেত্রে যেখানে অনেক মিসিং লিঙ্ক হচ্ছে, সেই লিঙ্কগুলো নিয়ে মানে যথার্থ প্রশ্নের মানুষের মধ্যে যে তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর যেন মানুষ খুঁজে পাচ্ছে না। দেখো, আমি সেই কথাটাই তোমাকে বললাম, এইটা কিন্তু আমার এবং সাধারণ মধ্যে, যার মধ্যে আমি পড়ি, তুমিও হয়তো পড়ো, যে সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভটা থাকছেই, যে সুপ্রিম কোর্ট কেন জিনিসটাকে ওইখানে ছেড়ে দিচ্ছেন, কেন এই জবাবদিহি বা কাদের জন্যে কি করে এই সমস্যাগুলো বা এই ইমপারফেক্ট কাজগুলো কেন হয়েছে। আমার মনে হয় যে যদি তুমি মানে ইউ ক্যান হ্যাভ আ ডিসকাশন উইথ আ লয়ার, যে সুপ্রিম কোর্ট হয়তো আমার মনে হয় যে এই কেসটাকে শুধু সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট হিসেবে দেখছে, যেখানে এই যে কাজকর্ম হচ্ছে না, আজকে কপিল সিবাল একটা জোরদার কেস করলেন এই সব পরিসংখ্যান বলে টলে, সেখানে আমার মার্জনা নিও না। আমার মনে হয় যে আমি কখনোই চাই না যে ডাক্তারের কর্মবিরতি, হাসপাতাল অচল থাকুক। আই নেভার ওয়ান্ট ইট ইন মাই লাইফ। কিন্তু একটা আইন কক্ষের মধ্যে যে একটা জোরদার ডিবেট এবং কাউন্টার ডিবেট হবে, আজকে কপিল সিবাল যেরকম গড়গড় করে বলে গেলেন, আমার মনে হয় যে উল্টো দিক থেকেও আর একটু জোরদার ডিপোজিশন হওয়া উচিত ছিল। সেটাকে বেশ খানিকটা দুর্বল বলে মনে হয়েছে। কিন্তু সেটা যদি নাও হতো, সুপ্রিম কোর্ট যে ডিরেক্টিভটা দিয়েছে যে কাজকর্ম শুরু হোক, সেটা হয়তো আনঅ্যাভয়েডেবল ছিল। কিন্তু এর মধ্যিখানে আরেকটা স্টেপ খুব ক্রিটিক্যাল ছিল, যে আমরা হঠাৎ করে ঠেলা খেয়ে, ধাক্কা খেয়ে কাজকর্মে একটা ধাক্কা দিয়ে ফেরাবার আগে খানিকটা একটা প্রসেস অফ কনসালটেশনের মধ্যে দিয়ে হলে জিনিসটার মধ্যে গভীরতাটা আর একটু বাড়ত।